আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়া। উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে, অপেক্ষাকৃত তরুণ নেতা। সারা দেশের মানুষের আগ্রহ আছে করলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে। আমার আছে, হ্যাঁ, আমার ওনার খুব পছন্দই হয়। কেন হয় বলি। প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ। বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই। পলিটিশিয়ানদের বাদ দেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে। ওনার বয়স মনে হয় 62-63 এরকম হবে, কিন্তু দারুণ রিজু একহারা ফিগার, দারুণ ফ্যাশন সচেতন। পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না, সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন, আর কোথাও দেখবেন না। নিজে ডিজাইন করেছেন, আমি শিওর। ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে। এগুলো তো গেল প্রশংসার দিক। উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল, কিন্তু উনি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি। তাই উনার যে কোনো আচরণ, যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব। আমরা উনার সাম্প্রতিক ঔদ্ধত্য নিয়ে শুরু করতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সিনিয়রদের প্রতি উনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই। এখনই যে দলের মহা কিছু হয়ে গেছে, মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিল। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ। তারপরে মঈন খান বক্তব্য দিচ্ছেন, এটা ওনার সহ্য হইল না, উনি চলে গেছেন। দেখেছেন, দেখেন যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না, উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে? আবার ওনার বক্তব্যের টোন দেখেন, মনে ধমকায় ধমকায় কথা বলতেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আবার পাশাপাশি আমির খসরু মাহমুদের বক্তব্য দেখেন, নম্র বিনয়ী ভাবে বলতেছেন, তাই না? দেখেন, আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে। তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন। উনার ধমকানির কেউ তো দে, হ্যাঁ তো দে না। হ্যাঁ, সে বলে চুপপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেচা নেবে। মানে চুপপুর কোনো বিকল্প নাই। হাসিনার যেমন বিকল্প ছিল না, চুপপুরের বিকল্প নাই। যাই হোক, এটা আওয়ামী লীগ বললে তো মানা যেত, এটা বিএনপি বলে যে চুপপুর কোনো বিকল্প নাই। কোন লেভেলের বেদবি দেখেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে, বলে খুব গুরুতর প্রশ্ন, যেটার জবাব ওনারে দিতেই হবে, বিএনপিকেও দিতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায়, সরকার গঠন করতে চায়, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে। এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি? এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি? এটা নিয়ে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে। সারা দেশে একটা ধারণা প্রবল, সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে, তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন, এটা সত্য। গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না। গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই, আজকা পর্যন্ত জমা দেন নাই। এটা নিয়ে ইলিয়াস বলছিল, ইলিয়াসকে কি গালাগালি সবাই। ইলিয়াস তো ভুল বলে নাই। সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক, উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের, এই প্রশ্ন ওনাকে করাই যায়, এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে। এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে। ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস তাসনিম খলিল লিখছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন, ব্র্যাকেটে গুম। বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো, তাদের উপরে মজলুমের লানত। হ্যাঁ, ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায়। আর পার্টিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে, লানত ইউজ করেছে।
যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ। ইলিয়াসের কারণে হাজার হোক, লানত শব্দটাতে ইউজ করেছে। সাউদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি, সবাই, ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে, আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি পলিটিশিয়ান। যাই হোক, উনি গুম হয়েছেন, এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না, সম্ভব সম্ভব না। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন পুরো সময়টাই। রিভিউ ভালো, ভালো প্রপার্টি মাশাআল্লাহ। শিলং এ কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন, দেখেছেন, দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন, এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন, সেটার ছবিও আছে, মিলাই দেখেন মিয়ান। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম, বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। আমরা বলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য, ফ্রি ফ্রি করলাম আর কি। পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে? হ্যাঁ, নাই। এখানে কিন্তু পুরো সময়টাই কাটাইছেন। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে। 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিসের সবুজ লন, এটা দেখে দেন। এইটা স্যার লাইব্রেরি আছে, বার আছে, তাতে মদ্য জাতীয় পানীয় আছে। ভালো। সাদিক সাহেব একা একা খেলেন, হাঙ্কার দিয়েছে, খাবেন না, কিছু করলাম নাইনি। তাইলে সাদিক সাহেব একটা কথা কই, যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না, ওনার মদিনা মঙ্গল নামে একটা প্যারোডি আছে। ওই যে ডিএল রায়ের বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার আমার দেশ, একটা গান আছে না, ওইটা দিয়ে প্যারোডি বানিয়েছিলেন, মদিনা মঙ্গল। উনি কইছিলেন, মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার, আমার পেগ, কেন কোম্পানির নজর দিল গো, কেন হলো গো ডিউটি পেগ, মানে ডিউটি বেড়ে গেছিল। তো উনি মনের দুঃখে এই প্যারোডি লিখেছিলেন। তারপরে লিখেছেন, নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম করিছে শেখ, রাগী আমার, মাগী আমার, ভাগ্যী আমার, আমার পেগ। হ্যাঁ, আপনাদের প্রিয় রঠা মানে রবি ঠাকুর, মানে বিএনপির প্রিয়। তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি, আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারিয়া কৃতজ্ঞ, সেজন্য ওনার একটা না বললে কেনকা করে হয়। ওরা শ্রীরকম সভা এটা লেখা আছে, ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে, ওই গাইতেছে। ওই গাইছে কি জানেন, অভয় দাও তো বলি আমার উইস্কি, মানে ইচ্ছা, অভয় দাও তো বলি আমার উইস্কি, 100 টাকা সোডার জলে বাকি 3 পাওয়া হুইস্কি। আমাকে না একবার খাওয়ায় না 100 টাকা সোডার জলে বাকি 3 পাওয়া হুইস্কি খাওয়ায়, এটা আমার উইশ থাকলো আপনার কাছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন, তো বাংলাদেশি টাকায় কত, 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল, একটা হাইলি সিকিউরিড এরিয়া, কাছে এয়ারফোর্সের অফিস, আর কয় হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস। আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন, উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই। ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে? টাকা কে দিছে? উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন। আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কে করে গেছিল। এইবার একটা চমক, বিশাল চমক, সিট বেল্ট বেঁধে নেন, যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে। কি সেই চমক? সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে, তার মধ্যে ছবিতে ডাইন পাশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে। ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি 2টা ছবি পাশাপাশি দেখান না, দেখেন 2 সময় ছবি কলে দেখা করতে এসছে, তারা ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবিতে লুঙ্গি পরে আছে, আর এক ছবিতে পায়জামা পরে আছে, দেখেছেন। কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই চেয়ারে। কেসে যান, তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে, আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ, মার্শাল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পার্থর মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। সমন্বয়ক।
হ্যাঁ, এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দিয়ে প্রচার করেছিল সে। চট্টগ্রামে চিন্ময় ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পাত্র, দেখেছেন মিছিলে, দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে। আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে, গর্ব করে কইতো, সব জায়গায় প্রচার করতো। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর। তার পাসপোর্ট যাচাই করা হোক, তার প্রমাণ মিলবে। ইমিগ্রেশনে খোঁজ নেন, দেখেন কয়বার গেছিল। এটা পুলিশের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে, অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক। এতদিন আওয়ামী লীগ হইলেও, এত সাজলেও আওয়ামী লীগ চাইলো, 5ই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে। সব প্রোগ্রামে যায় বিএনপি, একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে, ওখানে কাজ করে না। তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে, এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য। এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে। কি কারণে? সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে। 5ই আগস্টের পর বিপ্লব পাত্র শেল্টার হইতেছে, গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন ওর সাথে, দেখেন খালি ঘুরে বেড়ায়, স্বীকৃত, এটা প্রকাশ্য এবং স্বীকৃত। অথচ গত 15 বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে চট্টগ্রামে, তারা কাছে দিতে পারে না আমির খসরু মাহমুদের। তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসরু এবং সালাউদ্দিন চক্র। ছবিতে দেখেন বিপ্লব পাত্র মোদির সাথে ছবি, দেখেছেন মোদির সাথেও ছবি, সালাউদ্দিনের সাথেও ছবি, ইসকনের চিন্ময়ের সাথে ছবি, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামে বিভিন্ন ইভেন্টের ছবি। এবার বুঝেছেন তো আমির খসরু কেন অমিত শাহের সামনে জুলকা প্রণাম করতে যায়? কানেকশন বুঝেন? আমির খসরু, সালাউদ্দিন, ইসকন সব বরাবর। আর আরেকটা ইস্যু আছে, সেটা হইতেছে মরাল ইস্যু। আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন, ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উঠেছিল, উনি পলিটিক্স করবেন, খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন, খুব দাপুটের নেতা ছিলেন বিএনপির। শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে। তারপরে শুনি 111 পর অস্ট্রেলিয়াতে গেছে। একটা ছোট্ট ঘরে 2 মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন, ওই একই ঘরে থাকা ঘুমানো। নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হইয়া। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল, রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন। 111 পরে থাকতেন পান্তপথে, খুবই দিনহীন ভাবে, পরিচয় লুকায় মারাও গেছেন, পরিচয় লুকায় বেওয়ারিশ হিসাবে তাকে দাফন করা হয়েছিল। নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন, সেরা পাঞ্জাবি পড়তেন, রিক্সায় চড়ার পয়সা ছিল না, হাইটে যেতেন। মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায়, উনি কান্দিছিলেন, করে কান্দিছিলেন। আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন, শিলংয়ে লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব? আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন, ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন, জাতির এটা জানার অধিকার আছে। 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানী ইন্ডিয়া ছিল, সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোডার চালাইছে ফ্যাসিবাদের সাথ দিয়ে, আবার ভারতে পালায় গেছে। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে 1 সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে, ওনারা পেটে দিল, আগে পেটা ছিল না। কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়ে বেশি সময় ভারতেই ছিলেন। তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতোই উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন। সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাবো, মাশাআল্লাহ। সালাউদ্দিন সাহেব, মানুষ আপনারা ইন্ডিয়ান মাল ভাবে, আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে। এই যে দেখেন আপনারা কয় ইন্ডিয়ান মাল আসিছে, একজন নেতার চেহারা, পোশাক, স্টাইল, ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না। ইতিহাস মনে রাখেন নেতৃত্বের সততা, আত্মত্যাগের পরিমাণ, আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল। সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন, সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে। কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন, যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন, তখন প্রশ্ন ওঠেই, এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না, সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে। বিএনপিকেও বুঝতে হবে সরকার বদলানোই রাজনীতি না, আদর্শ, ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান। আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্তভোগী, ছায়া সুবিধাভোগী কিংবা 21 শতকের গেস্ট হাউস রেভলিউশনারি, তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না। সালাউদ্দিন সাহেব, আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন, দলের সিনিয়রদের সম্মান করেন, জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনূসকে তার যোগ্য সম্মান দেন।
সম্মান নিয়ে কথা বলেন। আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনূসের মতো ফিগার পাবো না, চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে। এসালামের ছায়া থেকে বেড়ায় আসেন, আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম, বিচার চাই। কারণ মানুষ আরেকজন হাসিনা খুঁজতেছে না, তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না। মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না, তারা ইতিহাস বদলাইতে চায়। তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব, আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন? আপনি বিশাল নেতা, আমরা অতি ক্ষুদ্র পিঁপড়া, কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না, সেই সময় এই ভিডিও থাকবে, প্রশ্নগুলো থাকবে, ইতিহাস জানবে। কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল, কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই। এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে, যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ। সেই দেশে যদি আবারও কারো ছায়ায় আসে সেই পুরনো ভারতীয় শকুন, সেই দলকে, সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য। ইনকিলাব জিন্দাবাদ।